আমি তড়িৎযোজ্যতা সম্পর্কে আলোচনা করেছি। আজকে সমযোজ্যতা বা কোভ্যালেন্সি নিয়ে আলোচনা করব। এটা তোমাদের মাধ্যমিকের সিলেবাসে আছে। সমযোজ্যতা বা কোভ্যালেন্সি এই ব্যাপারটা কি আগে বুঝতে হবে। তড়িৎযোজ্যতার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটি মৌল অপর একটি মৌলের সঙ্গে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে তারা পরস্পর যুক্ত হয়েছিল এবং সেখানে একটা স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে একটা যৌগ গঠিত হয়েছিল। কিন্তু সমযোজ্যতায় সেরূপ নয়, এটা অনেকটা বাংলাদেশের শেয়ার ব্যবসার মতো। কিরূপ? ধরো একটা মৌল হাইড্রোজেন আর একটা মৌল হাইড্রোজেন, এর বহিঃস্থকে একটি ইলেকট্রন আছে, এরও একটি ইলেকট্রন আছে। এই দুটি ইলেকট্রন দুজন সমভাবে ইউটিলাইজ করবে, অর্থাৎ ব্যবহার করবে। কিভাবে? না, হাইড্রোজেন একটা ইলেকট্রন দেবে, এই হাইড্রোজেন আর একটা ইলেকট্রন দেবে, দিয়ে একটা ইলেকট্রন জোড় গঠন করবে, যে জোড়টার প্রতি দুটি হাইড্রোজেনের সমানভাবে অধিকার থাকবে। দেখো, এটা হচ্ছে বিকেলে লুইস ডট গঠন বলি আমরা। লুইস ডট গঠনটা কি? না, বিজ্ঞানী লুইস তিন ধরনের ইলেকট্রনকে প্রকাশ করেছে তিন ভাবে। কি? একটা ক্রস, একটা ডট আর একটা বৃত্তাকার। ইলেকট্রনকে যদি আমরা এই তিন ভাবে প্রকাশ করি, এগুলোকে লুইস ডট গঠন করি। যেমন আমরা এই হাইড্রোজেন ইলেকট্রনকে ক্রস দ্বারা প্রকাশ করেছি, এই হাইড্রোজেন ইলেকট্রনটাকে ডট দ্বারা প্রকাশ করেছি। দেখো, তাহলে আমরা এটাকে শেয়ার তৈরি করে দিচ্ছি। দেখো, এই তাহলে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন কি হয়ে গেল? একটা সমযোজী বন্ধন হয়ে গেল। এটাকে বলা হয় সমযোজী এক বন্ধন। সমযোজী এক বন্ধন তৈরি হয়েছে। দেখো, এখানে এক জোড়া ইলেকট্রন তৈরি হয়েছে। এবং এটা কোন সূত্র ফলো করেছে? আমি আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, দ্বৈত সূত্র। যে একটা মৌল যদি তার সর্ববহিঃস্থ কক্ষে দুটি ইলেকট্রন রাখে হিলিয়ামের মতো, নিঃস্ব গ্যাসের ইলেকট্রন না লাভ করার চেষ্টা করে সুস্থিতি হয়, সেটাকে আমরা দ্বৈত সূত্র বলি। এখানে হাইড্রোজেন H2 অণু যে গঠিত হয়েছে, এই H2 অণুতে কোন সূত্র ফলো হয়েছে? দ্বৈত সূত্র। যেমন তোমাদেরকে আরো দেখাচ্ছি, এই Cl এর 7খানা বহিঃস্থকে ইলেকট্রন আছে আর হাইড্রোজেন আছে 1খানা। তাহলে দেখো, এই জোড় ফরমেশন করেছে। দেখো, তাহলে এই Cl, তাহলে Cl এখানে অষ্টক সূত্র মান্য করেছে আর হাইড্রোজেন করেছে কি? দ্বৈত সূত্র। কারণ হাইড্রোজেনের বহিঃস্থকে দুটো, এখানে যোজন কক্ষে এখানে দুটো ইলেকট্রন হবে, অর্থাৎ বন্ধনে সে দুটো ইলেকট্রন আছে। আর ক্লোরিনের কটা আছে? এরিয়ার মধ্যে দেখো 8টা আছে। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন দ্বৈত আর ক্লোরিন অষ্টক। অক্সিজেনের যোজন কক্ষে তোমরা জানো প্রত্যেকের কটা ইলেকট্রন আছে? 6টা। তাহলে প্রতিটা অক্সিজেনের দুটি করে ইলেকট্রনের ঘাটতি আছে, তাই এখানে কি বন্ধন তৈরি করবে? দ্বিবন্ধন করবে। দেখো, অর্থাৎ দুটো ইলেকট্রন করে জোড় তৈরি করবে। দেখো, এর এই দুটো ইলেকট্রনের জোড় হবে, এই দুটো ইলেকট্রনের জোড় হবে, অর্থাৎ আমরা গঠনটা এইভাবে করব। তাহলে এর মধ্যেও 8টা হয়ে গেছে এই অক্সিজেন, আর এই অক্সিজেন এর মধ্যেও 8টা হয়ে গেছে। লক্ষ্য করে দাও, আর এর হয়ে গেল 4টা, এর হয়ে গেল 4টা। অর্থাৎ এখানে সমযোজী কি বন্ধন হয়েছে? দ্বিবন্ধন লাভ করেছে। যেমন নাইট্রোজেন অণুর গঠন আমরা দেখাচ্ছি। নাইট্রোজেনের দেখো, লক্ষ্য করে 5টা ইলেকট্রন, আর এই নাইট্রোজেনের কটা? এরও 5টা। তাহলে এদের ঘাটতি কটা আছে একটা নাইট্রোজেনের? 3টি করে। তাই এই 3টে ইলেকট্রন জোড় ফরমেশন করবে, পরে তারা কি করবে? অষ্টক সূত্র। এই দেখো, এই নাইট্রোজেনের বহিঃস্থকে দেখো 8টা হয়েছে, এই নাইট্রোজেনের 8টা হয়েছে, অর্থাৎ বন্ধন কটা আছে? কটা জোড় হয়েছে? 1টা, 2টো, 3টে। তাহলে দাঁড়াচ্ছি কটা বন্ধন? 3টে। আর এইদিকে যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলোকে কি ইলেকট্রন বলা হয়? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, বা এটাকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন। অর্থাৎ এই ইলেকট্রন গুলো বন্ধনে অংশগ্রহণ করেনি। দেখো, এর তাহলে নাইট্রোজেন অণুটাতে টোটাল কজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? 2 জোড়া। আর বন্ধন জোড় কটা আছে? 3 জোড়া। দেখো, বন পেয়ারে 3 বন্ধন আছে। একটা বন্ধনে কটা করে ইলেকট্রন আছে? 2টো করে আছে। এগুলোকে বন্ধন জোড় ইলেকট্রন বলা। এবং এই বন্ধনটাকে আমরা কি বন্ধন বলি? ত্রিবন্ধন। কারণ 3টি ইলেকট্রন জোড়ের মাধ্যমে 3টি বন্ধন তৈরি হয়েছে, যেটা একটা ত্রিবন্ধন। আচ্ছা, আমরা এবার একটু বড় বড় এক্সাম্পলে যাবো বা কঠিন এক্সাম্পলে যাবো। ধরুন আমি মিথেন অণুর গঠন আমাকে চাইছি, এর লুইস ডট গঠন আঁকতে বলেছি। তাহলে আমরা কিভাবে আঁকবো? আমরা এইভাবে একটা বৃত্ত এঁকে দেবো। তাহলে 4 জন হাইড্রোজেনের সঙ্গে শেয়ার করছে, আমি 4টা হাইড্রোজেন লিখবো। দেখো, আচ্ছা, আমরা জানি কার্বনের বহিঃস্থকে 4টি ইলেকট্রন আছে, তাহলে কার্বনের 4টি ইলেকট্রন আমি দিয়ে দেবো শেয়ার করার জন্য।
এই 4টা ইলেকট্রন 4টা হাইড্রোজেনের সঙ্গে শেয়ার করবে। হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, দেখো এটা হাইড্রোজেন ইলেকট্রন আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের মিথেনের গঠন হয়ে গেল, এটা মিথেনের গঠন। এখানে কার্বনের বৈশিষ্ট্যকে 8টা ইলেকট্রন হয়েছে, অর্থাৎ কার্বন অষ্টক সূত্র, আর হাইড্রোজেন কি সূত্র, দ্বৈত সূত্র পালন করেছে। আমরা আঁকবো কার্বন টেট্রাক্লোরাইড, দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে? হ্যাঁ। এগুলো হচ্ছে ক্লোরিন। কার্বনের কটা ইলেকট্রন, 4টা, দেখো 4 জনের সঙ্গে শেয়ার করলো। আর ক্লোরিনের 7টা, এখানে একটা, বাইরে কটা, 6টা, কারণ ক্লোরিনের বৈশিষ্ট্যকে 7টা ইলেকট্রন আছে, তাহলে 6টা বাইরে আর একটা ভিতরে থাকবে। এখানে ক্লোরিন এবং কার্বন প্রত্যেকের বৈশিষ্ট্যকে 8টি করে ইলেকট্রন হয়েছে, অর্থাৎ এরা প্রত্যেকেই অষ্টক সূত্রকে মেনে চলেছে, অর্থাৎ এর গঠনটা হবে এইটা। এখানে 4টি সমযোজী বন্ধন আছে। আমরা আরো একটু কঠিন উদাহরণের মধ্যে যাব। ধরো কার্বন ডাইঅক্সাইড, কার্বনের 4খানা যোজন ইলেকট্রন আছে বা যোজক ইলেকট্রন, আর অক্সিজেনের আছে কখানা, 6খানা। এই অক্সিজেন আছে, দেখো লক্ষ্য করে দেখো 6খানা আছে। তো আমার অক্সিজেনের দরকার 2টো আর কার্বনের দরকার 4টা, তাহলে এই দুজনের সঙ্গে সমযোজী বন্ধন করবে। দেখো তাহলে আমরা প্রথমে কার্বন করবে, দেখো এর বৈশিষ্ট্যকে 8টা নিয়ে নিল, আর অক্সিজেন নিয়ে নিল, দেখো এর সঙ্গে 2টো, এর সঙ্গে 2টো, তাহলে কার্বনের গঠনটা কি দাঁড়ালো, এই দেখো 2টো করে সমযোজী। তাহলে কার্বন ডাইঅক্সাইড যৌগে 2টো দ্বিবন্ধন যৌগ বন্ধন আছে, এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা আছে, অক্সিজেনের 2টো করে, মোট 4টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, আর 4টা সমযোজী বন্ধন আছে, এবং 2টোই দ্বিবন্ধন। আমি আরো উদাহরণ দিচ্ছি তোমাদের। ইথেনের আমরা গঠন করব, ইথেন। তাহলে ইথেনে কটা কার্বন আছে, 2টো কার্বন আছে। হাইড্রোজেন কটা আছে, 3টে হাইড্রোজেন আছে, একটা একটা কার্বন, এরকম। কিন্তু কার্বনের ইলেকট্রন সংখ্যা কটা, 4টা। এই দেখো আমি আলাদা আলাদা করে লিখছি। হাইড্রোজেনের কটা করে ইলেকট্রন, একটা করে ইলেকট্রন। প্রতিটা হাইড্রোজেনের ইলেকট্রন আর কার্বনের ইলেকট্রনকে আমি বোঝানোর জন্য আলাদা আলাদা করে দিয়েছি। তাহলে এই কার্বন তার সর্ববৈশিষ্ট্য কক্ষে কটা ইলেকট্রন রাখবে, না 8টা ইলেকট্রন রাখবে। কিভাবে রাখবে, দেখো এর বৈশিষ্ট্য কক্ষে আছে 4টা, আর এই কার্বনের সঙ্গে শেয়ার করবে, অর্থাৎ এর গঠনটার দিকে তোমরা লক্ষ্য করো, এটা একটু কঠিন হবে। এই দেখো, আর হাইড্রোজেন হয়ে গেছে কটা, এ 2টো নিয়ে নিল, এ 2টো নিয়ে নিল, এ 2টো নিয়ে নিল। এ হাইড্রোজেন দেখো এ 2টো, এ হাইড্রোজেন 2টো, এ হাইড্রোজেন 2টো, কিন্তু এই কার্বন কিভাবে 8টা নেবে, এই দেখো এই কার্বনের বৈশিষ্ট্যকে 8টা হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটা কার্বনের বৈশিষ্ট্যকে 8টা করে হয়ে গেছে। তার মানে গঠনটা দাঁড়াচ্ছে অর্থাৎ এই ইথেনে টোটাল সিগমা বন্ধনের বা টোটাল হচ্ছে সমযোজী বন্ধনের সংখ্যা কটা, 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে টোটাল সমযোজী এক বন্ধন আছে 7খানা। এগুলো তোমাদের কোশ্চেন পড়ে। আচ্ছা অ্যামোনিয়া অণুর গঠন আমি করাচ্ছি। অ্যামোনিয়া অণুর লুইস্টোর গঠন দেখো। নাইট্রোজেনের বহিস্থকে কটা ইলেকট্রন আছে, যোজন কক্ষে 5টা। দেখো 5টার মধ্যে আমি 3টে দিয়ে দিচ্ছি, 3টে হাইড্রোজেনের সঙ্গে শেয়ার করার জন্য, তা বাদে তার আছে 2টো। এছাড়া হাইড্রোজেনের কটা করে ইলেকট্রন, 1টি করে। দেখো তাহলে নাইট্রোজেনের গঠন দাঁড়ালো এই এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, আর এখানে 3টে সমযোজী এক বন্ধন আছে। আমি জলের অণুর গঠন করাচ্ছি। দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন জলের কটা ইলেকট্রন, অক্সিজেনের 6টা, হাইড্রোজেনের কটা, 1টা। তাহলে হাইড্রোজেন একটার মাধ্যমে সে বন্ধন তৈরি করেছে, কিন্তু অক্সিজেন তার বৈশিষ্ট্যকে 8টি ইলেকট্রন রেখে দিয়েছে। লক্ষ্য করে, অর্থাৎ জলের গঠনে আমরা দেখছি 2টো সমযোজী এক বন্ধন আছে আর 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে। আর একটা তোমাদেরকে আমি কঠিন গঠন দেব দিয়ে শেষ। ধরো PCl5, এই যৌগটা কিন্তু অষ্টক সূত্রকে মানেনি, এটা অষ্টক সূত্রের ব্যতিক্রম।
এর ফসফরাসের বৈশিষ্ট্য কক্ষে 8টির বেশি ইলেকট্রন আছে, আমি তোমাকে দেখাচ্ছিলাম। এই দেখো 5টি সিএল আছে, প্রতিটি ফসফরাসের আমরা জানি বৈশিষ্ট্য কক্ষে 5টি ইলেকট্রন আছে। দেখো আমি 5টি ইলেকট্রন এঁকে দিয়েছি, 1 2 3 4 5। ক্লোরিনের কটি আছে? 7টি করে আছে। তাহলে একটি শেয়ার করবে জোড়ের জন্য, আর 6টা বাইরে থাকবে। একটা শেয়ার করবে, 6টা বাইরে থাকবে। এই জায়গায় তুমি দেখো ফসফরাসের বাইরে কক্ষে মোট কটা ইলেকট্রন হয়েছে? 10টি। তার মানে এই যৌগটি অষ্টক সূত্রকে মানেনি, এটা অষ্টকের সম্প্রসারণ ঘটেছে, অর্থাৎ 8টির বেশি ইলেকট্রন আছে এর কেন্দ্রীয় পরমাণু বাইরে। অর্থাৎ এখানে আছে 5টি সমযোজী বন্ধন আছে। আবার অষ্টকের সংকোচন একটা দেখাচ্ছি, যেটা 8টার কম ইলেকট্রন আছে। বেরিলিয়াম ক্লোরাইড বি এর বৈশিষ্ট্য কক্ষে 2টো ইলেকট্রন, ক্লোরিনের কটি? 7টি। বেরিলিয়াম তার বাইরে কক্ষে 4টি ইলেকট্রন রেখেছে, আর ক্লোরিন কটা করে রেখেছে? 8টি করে রেখেছে। দেখো এই বেরিলিয়ামের বাইরে কটি ইলেকট্রন আছে? 4টি। তাহলে এটা অষ্টক সূত্রকে মানে না, এটা অষ্টকের সংকোচন, অর্থাৎ অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক বলা হয় এটা। এরকম আরো অনেক উদাহরণ আছে, তোমরা প্র্যাকটিস করবে। BF3 আছে, BCl3 আছে। আর অষ্টকের প্রসারণ উদাহরণ করবে, SF6 আছে, IF7 আছে, জেনে রাখবে তোমরা। আর সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো তোমরা জানবে, যেগুলো তড়িৎযোজী যৌগের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি তার উল্টো বৈশিষ্ট্যগুলো সমযোজীর ক্ষেত্রে। এরা সাধারণত কি হয়, এদের মধ্যে আকর্ষণ বলের মান অনেক কম হয়, তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, কিন্তু সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান অনেক কম। এদের সমবায়ী ধর্ম দেখা যায়। সমবায়বতা ধর্ম মানে তোমরা এটা জৈব যৌগে তোমাদেরকে পরে আলোচনা করব। আর এদের মধ্যে কি দেখা যায়, এরা সাধারণত নন পোলার দ্রাবকের দ্রব্য, যেমন হচ্ছে বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, এই সমস্ত এরা হচ্ছে নন পোলার দ্রাবকের দ্রব্য, সেগুলো পোলার দ্রাবকের দ্রব্য ছিল। এছাড়া তোমাদেরকে আর দুটো ব্যতিক্রম কেস দেখিয়ে দিচ্ছি, যেমন ক্যালসিয়াম কার্বাইড। এই যৌগটাতে ধাতু আছে, কিন্তু এই যৌগটা কিন্তু সমযোজী যৌগ। এটা নিয়ে তোমাদের অনেকের সমস্যা থাকে। এই দেখো এদের মধ্যে অ্যাকচুয়ালি ত্রিযোজী বন্ধন থাকে, তারপরে ক্যালসিয়াম থাকে, অর্থাৎ এর মধ্যে ধাতু থাকা সত্ত্বেও এটা কি যৌগ? সমযোজী যৌগ। HCl গ্যাস এটা কিন্তু সমযোজী যৌগ, মনে রাখবে। HCl গ্যাস জলে দ্রবীভূত হলে এটা কিন্তু অ্যাসিড রূপে আচরণ করে, এই জন্য এটা তড়িবিশিষ্ট পদার্থ হিসেবে আচরণ করে HCl। গার্হস্থ্য জীবনে আমরা অনেক সমযোজী যৌগ ব্যবহার করি, যেমন চিনি C12। আমরা ব্যবহারিক জীবনে অনেক তড়িযোজী সমযোজী যৌগ ব্যবহার করি। চিনি C12H22, এটা হচ্ছে চিনির সংকেত, আমরা সুক্রোজ যেটাকে বলি, বা ইক্ষু শর্করা বলা হয়। এটা আমরা ব্যবহারিক জীবনে প্রায় ব্যবহার করি, এটা সমযোজী যৌগ। আবার বিভিন্ন তড়িযোজী যৌগ আছে বা গার্হস্থ্য জীবনে, যেমন NaCl সাধারণ লবণ, এটা আমরা প্রায় ব্যবহারিক জীবনে, এটা একটা তড়িযোজী যৌগ। তোমাদের কোনো থেকে কোশ্চেন আসে যে একটা ব্যবহারিক জীবনে ব্যবহৃত হয় তড়িযোজী যৌগ, সোডিয়াম ক্লোরাইড আর চিনি। এছাড়া গ্লুকোজ আছে C6H12O6, গ্লুকোজ, এটাও একটা সমযোজী যৌগ। এই চ্যাপ্টারে তোমাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম, এগুলো এই চ্যাপ্টারটা আমি শেষ করছি।